ডক্টর জলধর কর্মকারকে মানভূমের লোকজীবন লোক সংস্কৃতির প্রতি তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞতা জানিয়ে উপহারের পক্ষ থেকে স্মারক এবং অবশ্যই সবুজের প্রতীক জীবনের প্রতীক হিসেবে কাছে চারা করেছি। আমরা জলধর ভাইকে অনুরোধ জানাচ্ছি উপহারের কাজকর্ম এবং এই সময়ে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কি কাজকর্ম হতে পারে সেই সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য ডক্টর জলধর কর্মকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মানবতার জন্য যারা কাজ করে টিম উপহার এরকমই একটি নাম। কারণ আমরা জানি মানুষ মানুষের জন্য বলা হলেও অনেক সময় মানুষ কিন্তু মানুষের জন্য থাকে না, এটা অত্যন্ত বাস্তব। এই সুন্দর অনুষ্ঠানে ওই পাশে যারা বসে আছেন বহু গুণী জ্ঞানী গুণী অভিজ্ঞ মানুষ বসে আছেন। নাম আমি সবার বলবো না, কারণ নাম বললে তাদেরকে হয়তো ছোট করা হবে। তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন যে অন্ধকারের বুক চিরে চড়াই উতরাই পেরিয়ে আলোকিত এক অমৃত মালায় পৌঁছানোর অভিযাত্রা মানুষের। এই দীর্ঘ যাত্রাপথে সবাই আমরা সহযাত্রী, কিন্তু এই যাত্রাপথে অনেকে পিছিয়ে যায়, অনেকে ক্লেদ অভাব, অনেকে নিত্য সঙ্গী হয়ে যায়। আর্ত পীড়িত সেই বুভুক্ষ মানুষ কোনো সময় এক একটা জাতি জনগোষ্ঠী তারা পঙ্কিলতায় ডুবে যায়। অজ্ঞানতা, তমসা, বিভিন্ন অন্ধবিশ্বাস, কুসংস্কার অনেককে গ্রাস করে এবং মনুষ্য সৃষ্ট কিছু প্রথা কিছু মানুষকে এই পিছিয়ে দেওয়ার জন্য দায়ী হয়ে যায়। তো এই সময়কালে ওই আত্মপীড়িত বা তমসায় আচ্ছন্ন মানুষদেরকে একটু আলোকিত অমৃতমালায় একটু সুখের কাছাকাছি, আত্মতৃপ্তির কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করেন, কোভিড-19 সময় আমি তাদেরকে, আমি শুধু না আপনারা তাদেরকে ঈশ্বর বলেছেন। তারাই ঈশ্বর। ওই ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে আমরা ধুলা মন্দিরে করেছি। ওই তিনি গেছেন যেথায় মাটি ভেঙে পড়ছে চাষা চাষ, রৌদ্রে জলে কাটছে 12 মাস। এই 12 মাসে যারা সেই আত্মপীড়িতের কাছে দাঁড়িয়েছিলেন, মানবতার অগ্রপথী কিন্তু তারাই। আমি যেটুকু জেনেছি, আমি যেটুকু উপলব্ধি করেছি বা কাজকর্ম দেখেছি, এই মানবতার আরেক নাম টিম উপহার। আমরা ভিডিওগুলি তো দেখলামই। আমি যে খোঁজখবর নিয়ে দেখেছি যে কোথায় 2020 সালে আমফান হচ্ছে, ডায়মন্ড হারবারে পুরুলিয়ার প্রত্যন্ত জায়গা থেকে যা হোক কিছু সাহায্যের ডালি নিয়ে সেগুলো ছুটে যাচ্ছে টিম উপহার। আমরা জানি মায়েরা হচ্ছে আমাদের প্রকৃত তারাই জননী। ম্যাক্সিম গর্তির মা যারা পড়েছেন, কারণ আমরা নজরুলের গলায় যদি সুর মিলাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ বর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। তো এই নারী জাতির বিশেষ করে তাদের যে বিভিন্ন সমস্যা, এককালে দেখবেন এই জীবনশৈলী নাম নিয়ে সেটা সিলেবাসও এসেছিল, যে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সমস্যা তারা বলতে পারে না। আজকে সকালে হাঁটার সময় রবিদার সাথে গল্প হচ্ছিল, বিশেষ করে গ্রামান্তরে যারা থাকে, বয়স সন্ধিকালে যে সমস্ত সমস্যাগুলি হয়, এই সমস্যাকে মোকাবিলা করার জন্য তাদের পাশে দাঁড়ানো। দেখবেন গ্রামান্তরে আমাদের ঘোষক বলছিলেন যে গ্রামান্তরে পাহাড়ে জঙ্গলে ছুটতে হয় আমাদের। তো আমি দেখেছি যে লজ্জায় অনেকে অনেক সমস্যা বলতে পারে না। বিশেষ করে দেখবেন 40-এর উপরে যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে গ্রামে
সব গ্রামে বলছি না, কিছু কিছু গ্রামে তখন তাদের গ্রামের ডাইনি বলি। রবিদাস সুন্দর সকালে গল্প করছিলেন। কারণটা কি, এই বয়ঃসন্ধিকালে তাদের এমন কিছু হরমোন নিঃসৃত হয় বা বিভিন্নভাবে হয়, দেখবেন তারা একটু মানে অন্য কিছু করতে চায়, কৌতূহলী হয়। এটা রাতে বেরোয়, হ্যাঁ আমি রাতে গরু চড়াতে নিয়ে গেছি, শীত খাওয়াতে গরুকে, তারাকে বয়া করা যেটাকে বলে, সেই সময় কিন্তু রাতে বেরোয়, মহিলারা রাতে বেরায়, আমি নিজের চোখে দেখেছি। সেটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। তাদের বিভিন্ন কৌতূহল যায়, তারা কিছু করতে চায়, সে হরমোন নিঃসৃত হোক কিংবা কিছু হোক। কিন্তু এই যে বিভিন্ন প্রথা এই বয়ঃসন্ধিকালের বিভিন্ন যে সমস্যা, এইগুলি মানুষের কাছে বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা যদি নিয়ে যেতে না পারি, তাহলে তার কাছে সেই বর্তমান ধারণাটা থেকেই যাবে। কেন সে বেরোচ্ছে, কি তার কৌতূহল, এই বিষয়গুলো। তাহলে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত ডিপে কাজ করে আমাদের টিম উপহার, এটা আমি জানি। দেখবেন তো আদিবাসী সমাজে তারা কিন্তু একসাথে কাজ করে। কোভিড-19 আমাদেরকে দূরে অনেক দূরে করে দিয়েছে। সরকার থেকেও বলা হলো নিজে বাঁচানোর জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্স করলাম, কিন্তু আদিবাসী সমাজে এই সোশ্যাল ডিস্টেন্সিং কোনোদিন মানা হয় না। ওরা কিন্তু সমাজ বলে না, ওরা সাঁওতা বলে। সাঁওতা মানে হচ্ছে এক সাথে আমরা চলব। বহু পরে উচ্চারিত হয়েছে ভারতবর্ষে, এক জাতি এক প্রাণ একতা, জাগে নব ভারতের জনতা। কিন্তু সাঁওতাল সমাজে এটাই তাদের দর্শন, একসাথে। কিন্তু আমাদের বিপদটা কি হচ্ছে জানেন, এই মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়াটা। সেটা আমাদের মনুসংহিতা বলুন আর আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থগুলি বলুন, আমাদেরকে ওই একটু গোলমেলে চিন্তাধারা কিছু আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, যেগুলিতে যার ফলে আমরা কোনো স্থির সিদ্ধান্ত কিন্তু আসতে পারিনি। কারণ আমরা মনুসংহিতাতে এক জায়গায় দেখছি যে পিতা আরক্ষতি কৌমারে ভর্তারক ক্ষতি যৌবনে রক্ষন্তি স্থবিরে পুত্রান স্ত্রী স্বাতন্ত্র মতে। কুমারী কালে পিতা তাকে রক্ষা করবে, যৌবনে তার স্বামী রক্ষা করবে, আর বার্ধক্যে তার পুত্র নারীর একমাত্র রক্ষা দেয়। এই ধরনের কথা বলা হচ্ছে ৯-৩ পদে। নারীকে লতা ভোগ্যা সন্তান উৎপাদনের যন্ত্র, এরকম কিছু বলা হয়েছে। কিন্তু আরো একটা আলাদা আমরা দেখি, আর্য যুগে সেই অপারা, বিশ্বমারা, ঘোষা, লোপামুদ্রা, তাদেরকেও আমরা দেখছি। পরবর্তীকালে রানী দুর্গাবতী, চাঁদ সুলতানা থেকে রানী লক্ষ্মীবাই, এদেরকেও আমরা দেখছি। আবার সাম্প্রতিককালে আমরা ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, মমতা ব্যানার্জি থেকে এই সদ্য আমরা দ্রৌপদী মুর্মু মহোদয়া, যিনি সাংবিধানিক ভারতবর্ষের প্রধান, তাকেও দেখছি। এই যে উত্তরণ বিভিন্ন কালে, কিন্তু আমাদের বিভিন্ন কাব্য মহাকাব্য এইগুলি কিছু গোলমেলে জিনিস নারীদেরকে আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। যার জন্য রঘুনাথ সেদিন বলতে হয়েছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না দিবে অধিকার হে বিধাত। শরৎচন্দ্র অত্যন্ত খেদের সাথে সেদিন বলতে বাধ্য হয়েছিলেন, এ সংসারে যারা দিলে সব অথচ পেলে না কিছুই, তাদের দুঃখ বেদনায় দিলে আমার চোখ। এই যে অবহেলিত একটা অংশ, অথচ যাদেরকে বাদ দিয়ে অর্ধেক যারা সমাজের, এদের নিয়ে যে চিন্তা ভাবনা টিম উপহার করেছে, এটা আমাকে অত্যন্ত গর্বিত করেছে, অত্যন্ত আমাকে এদেরকে মানে উৎসাহ অনুপ্রেরণা একটা এর কোনো ভাষা নেই। আমরা সাক্ষরতা করেছি 90-এর দশকে, সাক্ষর মায়ের সন্তান নিরক্ষর হয় না, এটা তো আমরা জানি। তো এখন দেখুন এই সমাজে নয়, বিভিন্ন ট্রাইবেল সমাজে কিন্তু নারীরা আগে থেকে তারা কিন্তু সেই মর্যাদাটা পেতেন। যদি কেউ ভোলগা থেকে গঙ্গা পড়ে থাকেন, বিশেষ করে পণ্ডিত রাহুল সংকীর্তনের যে লেখা, সেখানে দেখবেন একটা মিশ্রা পরিবার বলে একটা পরিবারের কথা বলা হচ্ছে। তারা নদীর তীরে বাস করছে, নদীর তীরে বাস করার সময় সেই জনগোষ্ঠীর সব থেকে যে বুদ্ধিমতী এবং যার শক্তি সব থেকে বেশি, তিনি হচ্ছেন দলনেত্রী। তিনি দলনেত্রী, কিন্তু তার যখন বয়স হয়ে গেল, অন্য যে দলের নেতৃত্ব নেবেন, তিনি আগের নেত্রীকে নদীতে হয়তো ফেলে দিলেন, তাকে হত্যা করলেন, তারপর তিনি দায়িত্বটা নিয়ে নিলেন। তাহলে নারী শাসিত ছিল প্রথম দিকটাই, এটা কিন্তু আমরা দেখি। সাঁওতাল গ্রামগুলিতে দেখবেন কন্যা সম্প্রদান যখন করে, ওই কন্যার বাবা কিন্তু কোনো দায়িত্ব থাকে না, ওটা গ্রামের পক্ষ থেকে সেই কন্যাকে দান করছেন ভিলেজ হেডম্যান। ভিলেজ হেডম্যান যাকে মাঝি বাবা বলা হয়, অর্থাৎ তিনি হচ্ছেন গোটা গ্রামের মেয়ে। বিবাহ বিচ্ছেদ তাদের সেইভাবেই আছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আরেকটা কি একসাথে চলা তাদের জানেন, জন্মানো যে শিশু, তখন গ্রামের লোক আসলো,
তার হলো অনুষ্ঠান হলো, তার নামকরণ হলো, এবার বিবাহের সময় গ্রামের লোক এলো, কন্যা সম্প্রদান করলো, মৃত্যুকালে ওই খাটিয়াতে করে যখন সেই শবটা নিয়ে যাওয়া হবে, গ্রামের একজন কিন্তু খাটিয়া একটা পায়া হইবে, বাকি দিকটা তার ঘরে হলো। অর্থাৎ কি এই প্রথাটা তাদের আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা তোমার জন্মের সাথেও ছিলাম, আমরা তোমার বিবাহ সময় ছিলাম, আমরা তোমার মৃত্যুকাল, তাদের জন্য যেন ঠিকঠাক কাজ হয় না। আমি কাউকে ছোট না করে বলছি, আশুতোষ ভট্টাচার্য তিনি লিখে দিলেন তার বিখ্যাত গ্রন্থে যে মহুল পরে ঠেকা ঠেকি কি করে সুরা বয়কা টিকটিকি ননদ পাওয়া যায়। পরবর্তীকালে বঙ্কিম মাহাতো সেটাকে বোল্ড করে বললেন যে না, এটাকে তো বিকৃত করা হচ্ছে, হ্যাঁ সেটা এরকম নয়, মহুল পরে থোকা থোকা কি করে কুড়া বয়কা টিকটিকি দেখে ননদ পালাইল, গাছের মহুল খোঁচার মহুল খোঁচায় শুকাইল, বা এইরকম গানটা এরকম। অর্থাৎ সেই জাতি জনগোষ্ঠী, সেই মানুষ, তার কাছে না গিয়ে আমি উপর তাকে যদি জানার চেষ্টা করি, তাদের চরম কিন্তু ভুল হয়ে যাবে। কারণ দেখবেন এই নারীদেরকে সম্মান জানানোর ট্রাইবাল সমাজ এমন আছে, ওই আপনি রাঁচি গুন্ডু এদিকে যান, সেখানে কিন্তু বেনি সেনরা, সেখানে মেয়েরা কিন্তু শিকারে যায়, ফাল্গুন চৈত্র মাসে মেয়েরা শিকারে যায়। কারণটা কি, খুব ছোট্ট করে আমি ইতিহাসটা বলছি, রাঁচি হাজারবাগ এই সমস্ত জায়গায় জনশ্রুতি আছে, মোগল যুগে সেখানে ওরাও এবং কোল মুন্ডা তাদের রাজা ছিলেন উরুগান ঠাকুর, অত্যন্ত শক্তিশালী। আর্যরা এবং পরবর্তীকালে তাদের বিভিন্ন উত্তরসূরিরা বারবার চেষ্টা করেও বিশেষ করে মোগলরা তাকে পরাজিত করতে পারেননি এই কোল এবং ওরাও রাজাকে। কারণ তারা একটা জানতেন যে একটা উৎসবের সময় তারা প্রচন্ড হারিয়া খায় এবং নেশায় কুঁদ হয়ে থাকে। এই সুযোগটা মোগলরা নিয়েছিল, এই সুযোগে রোহটাসগড় দুর্গ তারা আক্রমণ করেছিল। সেদিন মেয়েরাই কিন্তু একমাত্র তাদের দুর্গকে, রোহটাসগড়কে রক্ষা করেছিল। তখন থেকে প্রতি 12 বছর অন্তর সেখানকার মহিলারা দিনের বেলায় শিকারে যায় এবং শিকার করে সন্ধ্যায় তারা বাড়ি ফেরে, এটাকে বেনি সেনরা বলা হয়। তাহলে এই মাতৃ জাতি, এই মহিলা জাতি, তাদের গুরুত্ব কিন্তু ট্রাইবাল সমাজ বহু আগেই দিয়েছে, আমরা তাদেরকে দিই না। পণ প্রথা, নির্যাতন, বধূ নির্যাতন, এই বিভিন্ন প্রথাগুলি আমাদের মধ্যে রয়ে গেছে। নতুবা বিদ্যাসাগরকে বলতে হতো না ওই বিধবার মলিন মুখ তাকে ব্যতীত করতো না, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের ভারতবর্ষে যারা অনেক অনেক আগে এসেছেন তাদের মধ্যে কিন্তু এই সিস্টেমটা নেই। তাই হয়তো আমার হস্টার একটা কথা বলেছিলেন, শিক্ষা যত বাড়বে মন হবে নিষ্কলুষ, বাড়বে সুখী দম্পতির সংখ্যা, সমাজের চেহারাটাই বদলে যাবে। তখন সমাজের এই চেহারাটাকে বদলে দেওয়ার কাজ করে চলেছে। 5 বছর হয়ে গেল, আজ তার 5ম বর্ষ পূর্তি উপহার। আর দুটো কথা আমি বলে শেষ করব। আমার 90-এর দশকে সুযোগ হয়েছিল কয়েকবার ইতিহাসের ছাত্র হয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়া। গাইডটাকে খুব ভালো আমরা পেয়েছিলাম। যে জায়গাটায় নালন্দার ধ্বংসাবশেষ আছে, তিনি আমাদের এত সুন্দর করে বুঝাচ্ছিলেন, নালন্দা অর্থাৎ জলে সেখানে ভর্তি, পদ্ম এবং সালুকে সেখানে ভর্তি। তো হিউয়েন সাং যিনি চীন দেশ থেকে এসেছিলেন এবং তার একটা অহংকার হয়ে গেছিল যে আমি হব এখানকার অধ্যক্ষ, এই অহংকারটা তার মনে ছিল। ইন্টারভিউ বোর্ডে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো ইন্টারভিউ বোর্ডে তারা ওই জলের উপর একটা ঘাসের টুকরো ফেলে দিলেন, শুধু অন্য কিছু প্রশ্ন না। এবং হিউয়েন সাংকে প্রশ্ন করা হলো যে আপনি বলুন এর মানে কি। হিউয়েন সাং যিনি নিজেকে পণ্ডিত বলে গর্ব করছিলেন, তিনি ভাবা চেকা হয়ে গেলেন, জলের উপর তৃণ ভাসে, এটা আবার ফিরে বাবা। তখন এই বাকিরা বলে দিলেন ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন যে এই শোষাকরা পৃথিবীতে আমাদের জ্ঞানটা হচ্ছে এই ভাসমান তৃণের। রবীন্দ্রনাথ বলছেন বিপুলায় পৃথিবী কতটুকু জানি। আইজাক নিউটন যে এত বড় মহাবিজ্ঞানী, জীবন সায়েন্স নেন, তিনি পর্যন্ত এসে বলছেন আই গ্যাদার সাম পিপলস বাই দ্য সি শোর। আমি সমুদ্রের তীরে কয়েকটা নুড়ি পেয়েছিলাম। সার্বগ্রাম প্রসাদ তাই বলছেন এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই মানব জমিনে আবাদ করার কাজে প্রতি 3 উপহার। 5 বছর আজ তাদের পূর্তি। আগামী দিনের ভবিষ্যৎ হোক এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার, আমরাও হব তাদের সহযাত্রী। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।
আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর জলধর বর্মনকে। আমরা আগামী কর্মসূচিগুলিতে তার সহযোগিতা, তার উপদেশ পাবো এই আশা আমরা রাখছি।